বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে, অর্থাৎ অধ্যায়টার নাম হচ্ছে হিসাবের বইসমূহ। তোমাদের নিশ্চয়ই মনে আছে এই অধ্যায়টা সম্পর্কে আমরা ইতিপূর্বে বেশ কয়েকটি ক্লাস নিয়েছি এবং অধ্যায়ের বেশ কিছু বিষয় তোমাদের সাথে আমরা আলোচনা করেছি। আজকে তোমাদের সাথে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে। সেই প্রশ্নের অন্তর্ভুক্ত বিষয় থাকবে হলো নগদ প্রাপ্তি জাবেদা এবং 3 গড় নগদান বই। তো আমরা ইতিপূর্বে নগদ প্রাপ্তি নগদ প্রদান জাবেদা সম্পর্কে বেশ কিছু সমস্যা নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি। তো আজকে হচ্ছে আমরা নতুন যে একটা বিষয় আছে সেটা হলো 3 গড় নগদান বই। তার আগে আমরা হচ্ছে একটু নগদান বই নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আসলে নগদান বই কি, কোনো প্রতিষ্ঠানের আকার যদি বড় হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি যে সবগুলো লেনদেন এক বইতে বা এক হিসাবের মধ্যে ধার্য করা সম্ভব হয় না। সেই ক্ষেত্রে যাবতীয় লেনদেন সমূহকে ধারে এবং নগদে এই দুই ভাগে বিভক্ত করে আলাদাভাবে লিপিবদ্ধ করা হয় এবং সেই নগদ যে লেনদেনগুলো আছে সেগুলো যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে বলা হয় কি নগদান বই। তো নগদান বইয়ের মধ্যে নগদ টাকার আগমন এবং নির্গমন একই সাথে দেওয়া থাকে। তো নগদান বই হচ্ছে বিভিন্ন ধরনের হতে পারে। তার মধ্যে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে 3 গড় নগদান বই নিয়ে। এই 3 গড় নগদান বই সম্পর্কে তোমাদের নিশ্চয় ধারণা আছে। 3 গড় নগদান বইটা আসলে কি, সেটা হলো যে নগদান বইয়ের ডেবিট ও ক্রেডিট উভয় দিকের টাকার অঙ্ক লিখবার জন্য পাশাপাশি 3টি ঘর থাকে, অর্থাৎ ডেবিট দিকে থাকে 3টি ঘর এবং ক্রেডিট দিকে থাকে 3টি ঘর। তাকে কি বলা হয়? 3 গড় নগদান বই বলা হয়। তো 3 গড় নগদান বইয়ের ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হয় সেই কাজটি আমরা একটা সৃজনশীল প্রশ্নের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো একটা সৃজনশীল প্রশ্ন তোমরা এখানে একটু লক্ষ্য করো। জনাব নাসির 1 জুলাই 2020 তারিখে নগদ 6,000 টাকা ও 17,000 টাকা ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করেন। অর্থাৎ জনাব নাসিরের হাতে ছিল হচ্ছে কত? 6,000 টাকা এবং ব্যাংকে ছিল 17,000 টাকা। ওই মাসের নির্বাচিত কয়েকটি লেনদেন ছিল নিম্নরূপ: জুলাই 6, 30,000 টাকা মূল্যের পণ্য 5% বাট্টায় নগদে বিক্রয় করা হলো। তোমরা জানো যে নগদে যে বিক্রয় বাট্টার মাধ্যমে সেটা হচ্ছে কারবারি বাট্টা। 12 তারিখে যে ঘটনাটি ঘটছে, শিক্ষানবিশ সেলামি বাবদ 700 টাকা পাওয়া গেল। মমিনুলের নিকট পাওনা 14,000 টাকা 2% বাট্টায় 13,720 টাকার একটা চেক প্রাপ্তি। জুলাই 28 ব্যাংক থেকে উত্তোলন হচ্ছে কত? 5,000 টাকা। তো আমাদের এই সৃজনশীল প্রশ্নের আলোকে আমাদের যে সমস্ত বিষয়গুলো সমাধান করতে হবে সেটা হলো কারবারি বাট্টার পরিমাণ নির্ণয় করো, নগদ প্রাপ্তি জাবেদা তৈরি করো, একটা 3 গড় নগদান বই তৈরি করো। তো আমরা একটু কারবারি বাট্টাটা দেখি। কারবারি বাট্টাটা হচ্ছে আমাদের প্রথমে যে 6 তারিখের যে লেনদেনটা হয়েছিল, যে 30,000 টাকা মূল্যের পণ্য 5% বাট্টায় নগদে বিক্রয়, এটাই হচ্ছে মূলত কারবারি বাট্টা। যে জিনিসটির দাম ছিল 30,000 টাকা, লিখতে হবে কীভাবে দেখো। কারবারি বাট্টার পরিমাণ নির্ণয়। কারবারি বাট্টার পরিমাণ সমান 30,000 গুণন 5%। এই 30,000কে যদি আমরা 5% করি তাহলে 1,500 টাকা হয়। এরপরে খ নম্বরে বলেছিল যে নগদ প্রাপ্তি জাবেদা। নগদ প্রাপ্তি জাবেদা নিয়ে আমাদের ইতিপূর্বে ধারণা আছে। যে জাবেদায় কেবলমাত্র নগদ টাকার আগমন ঘটে তাকে কি বলা হয়? নগদ প্রাপ্তি জাবেদা বলা হয়। তো এই সৃজনশীল প্রশ্নের মধ্যে একটা বিষয় এখানে জুলাই মাসের 1 তারিখে লেখা ছিল কি, যে জনাব নাসির নগদে 6,000 টাকা এবং 17,000 টাকা ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করেন। তো এখানে যখন আমরা নগদ প্রাপ্তি জাবেদা তৈরি করতে যাব, এখানে তারিখ লিখতে হবে 2020 জুলাই মাসের 1 তারিখ। মূলধন হিসেবে টাকাটা এসেছে, নগদানে যাবে কত? 6,000 এবং 17,000 23,000 টাকা হয়। এই 23,000 টাকা নগদের ঘরে যাবে এবং অন্যান্য হিসাবের ঘরে যাবে। আলহামদুলিল্লাহ। তো এরপরেরটা ছিল হচ্ছে জুলাই মাসের 6 তারিখ। এখানে লেখা ছিল যে 5% কারবারি বাট্টায় বাট্টা সাপেক্ষে 30,000 টাকার পণ্য বিক্রয় করা হয়েছে। তো আমাদের এখানে 30,000 টাকা যেহেতু জিনিসটির দাম ছিল, সেখানে 5% বাট্টা ক নম্বরে আমরা বের করেছি বাট্টা কত টাকা? 1,500 টাকা।
তো 30,000 টাকা থেকে যদি আমরা 1,500 টাকা মাইনাস করি তাহলে কত হয়? 28,500 টাকা হয়। এটা নগদের ঘরে যাবে এবং বিক্রয় যে ঘরটা আছে, কলামটা আছে, সেই ঘরে যাবে। এরপরে 12 তারিখে আমাদের একটা লেনদেন ছিল, শিক্ষানবিশ সেলামি পাওয়া গেল 700 টাকা। এন্ট্রিতে লেখা ছিল কি? শিক্ষানবিশ সেলামি পাওয়া গেল 700 টাকা। তো শিক্ষানবিশ সেলামি এটা নগদের ঘরে যাবে অবশ্যই, কারণ আমাদের যাবতীয় প্রাপ্তিগুলো নগদের ঘরে যোগ হবে প্রথমে। এরপরের যে কলামটা হচ্ছে আমাদের, যেহেতু এখানে শিক্ষানবিশ সেলামি নামে কোনো ঘর নেই, এটা অন্যান্যের ঘরে যাবে। এরপরে হয়েছে যেটা হলো 24 তারিখ, একটু লক্ষ্য করে আসি। মমিনুলের নিকট পাওনা 14,000 টাকা 2% বাট্টায় 13,720 টাকার একটা চেক প্রাপ্তি। অর্থাৎ মমিনুলের নিকট পাওনা ছিল 14,000 টাকা, 2% বাট্টার বিনিময়ে বাট্টা দেওয়ার মাধ্যমে 13,720 টাকার একটা চেক পাওয়া গেছে। তো এটা কোথায় কোথায় যাবে দেখো, যেহেতু উনি চেক পেয়েছেন 13,720 টাকার, এখানে 13,720 টাকা নগদের ঘরে যোগ হবে, বিকজ ব্যাংক নামে কোনো ঘর এখানে নেই, কলাম নেই। তো দেনাদারের ঘরে যাবে হচ্ছে 14,000 টাকা। এখানে 14,000 টাকার থেকে যদি 13,720 টাকা মাইনাস করা হয় তাহলে প্রদত্ত বাট্টা হয় কত? 280 টাকা। অর্থাৎ 14,000 টাকা পাওনার বিপরীতে এই জনাব নাসির পেয়েছেন হচ্ছে 13,720 টাকা, তাহলে 280 টাকা কি হলো? বাট্টা হলো। এরপরে হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমাদের ডেবিট এবং ক্রেডিট। ডেবিট পাশে দুইটা আইটেম আছে, একটা হলো নগদ আর একটা হলো প্রদত্ত বাট্টা। এগুলো যোগ করে দিতে হবে। যোগ করার পরে টোটাল যোগফলটা হলো 66,200 টাকা, এবং ক্রেডিট পাশের যাবতীয় আইটেমগুলো যোগ করে হলো কত? 66,200 টাকা। এরপরে যেটা আজকের ক্লাসে নতুন বিষয়, সেটা হলো 3 গড়া নগদান বই। আমরা জানি যে 3 গড়া নগদান বইয়ের মধ্যে টাকার গড় থাকে হচ্ছে 3টি, অর্থাৎ একটা থেকে বাট্টা, একটা নগদ, আর একটা হচ্ছে ব্যাংক। যেমন আমাদের 1 গড়া নগদান বইয়ে টাকার গড় থাকে একটা, ডেবিট পাশে একটা, ক্রেডিট পাশে একটা, অনলি নগদান। তারপরে 2 গড়ায় থাকে কি? নগদান এবং ব্যাংক। 3 গড়ায় থাকে বাট্টা, নগদান এবং ব্যাংক, অথবা নগদান, ব্যাংক এবং বাট্টা। তো এই প্রশ্নটা যেহেতু 3 গড়া নগদান বই বলেছে, তো এখানে আমাদের যে ছকটা, প্রথমে লিখতে হয় তারিখ, তার আগে লিখতে হয় ডেবিট ক্রেডিট, যেহেতু দুইটা পক্ষ থাকে। এখানে বিবরণ লিখতে হয়, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, বাট্টা টাকা, নগদান টাকা, ব্যাংক টাকা। অর্থাৎ আমাদের এই ডেবিট পাশে হচ্ছে এই কলামগুলো অন্তর্ভুক্ত করতে হবে। এরপর আসে ক্রেডিট পাশে কি কি যাবে? তারিখ, বিবরণ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, বাট্টা টাকা, নগদান টাকা, ব্যাংক টাকা। অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট পাশে আমরা বলেছিলাম যে 3টি করে টাকার ঘর বিদ্যমান থাকবে। এই 3টি টাকার ঘরের মাধ্যমে আমাদের অঙ্কটা করতে হবে, সৃজনশীল প্রশ্নের সমাধানটা করতে হবে। তো জুলাই মাসের 1 তারিখে বলেছিল যে জনাব নাসির 6,000 টাকা নগদ এবং 17,000 টাকা ব্যাংক ব্যালেন্স নিয়ে ব্যবসা শুরু করলেন। অর্থাৎ এটা হচ্ছে প্রাপ্তির আইটেম। এখানে যাবে হচ্ছে কোন ঘরে? নগদের ঘরে যাবে 6,000 টাকা, এবং ব্যাংকের ঘরে যাবে কত? 17,000 টাকা। এখানে টোটালটা যোগ করে দেখানোর দরকার নেই, যেহেতু আমাদের আলাদা আলাদা করে দেখানো আছে নগদ এবং ব্যাংক। এরপরে 6 তারিখের যে লেনদেনটা ছিল, সেটা ছিল যে বিক্রয় করা হলো 30,000 টাকা, যেখানে কারবারি বাট্টা ছিল কত? 2%। অর্থাৎ 2% কারবারি বাট্টাটা যেহেতু নগদেই প্রদান করা হয়েছে, নগদেই মাফ করে দেওয়া হয়েছে, তাহলে 1,500 টাকা যদি আমরা সেখান থেকে মাইনাস করি তাহলে নগদের ঘরে পেয়েছে কত? 28,500 টাকা। একটা জিনিস মনে রাখবে, কারবারি বাট্টার আইটেম কখনো বাট্টার টাকার ঘরে যোগ হয় না। 12 তারিখে যে লেনদেনটা ছিল যে শিক্ষানবিশ সেলামি পাওয়া গেল 700 টাকা, এটা একটা প্রাপ্তি আইটেম, তাহলে এখানে নগদ টাকার ঘরে কত যোগ হবে? 7,000 টাকা যোগ হবে। এরপরে 24 তারিখে একটা লেনদেন আমাদের ছিল, একটু লক্ষ্য করে এসে আমরা দেখো তোমাদের মনে আছে কিনা। মমিনুলের নিকট পাওনা 14,000 টাকা 2% বাট্টায় 13,720 টাকার একটা চেক প্রাপ্তি। অর্থাৎ মমিনুলের নিকট পাওনা ছিল হচ্ছে 14,000 টাকা, মমিনুল তাকে প্রদান করেছে 13,720 টাকা। যেহেতু 13,720 টাকা প্রদান করেছে, এই কারণে 13,720 টাকার চেকটা যেহেতু পেয়েছে, এখানে ব্যাংকের করে যুক্ত হবে। তো এখানে মমিনুলের নিকট জনাব নাসির পাওনা ছিল হচ্ছে কত টাকা? 14,000 টাকা। সেখান থেকে পেয়েছে কত? 13,720 টাকা। তাহলে 280 টাকা কি যাবে? বাট্টার করে যাবে। এরপরে যে লেনদেনটা ছিল জুলাই মাসের 28 তারিখ, একটু লক্ষ্য করো তোমরা। ব্যাংক থেকে উত্তোলন 5,000 টাকা, যেহেতু জনাব নাসিরেরই হিসাব, জনাব নাসিরের নগদ টাকা এবং ব্যাংক, অর্থাৎ দুটি অ্যাকাউন্টই তার নামে,
অর্থাৎ তার একটা অ্যাকাউন্টের টাকা কমেছে আর একটা টাকা বৃদ্ধি পেয়েছে। এই কারণে এটাকে বলা হয় কন্টাইনটি, এবং এই কন্টাইনটিটা হচ্ছে বিপরীত দাখিলা যাকে বলি। এটা হচ্ছে দুই পাশে যায়, আমাদের ডেবিট পাশেও যায়, ক্রেডিট পাশেও যায়। এখানে লিখতে হবে জুলাই মাসের 28 তারিখ ব্যাংক হিসাব, লিখতে হবে ব্যাংক হিসাব, টাকা বসবে হচ্ছে নগদের ঘরে। আর ক্রেডিট পাশে লিখতে হবে নগদান হিসাব, টাকা বসবে ব্যাংকের ঘরে। একটু মনে রাখবে জিনিসটা, যে এখানে লিখতে হবে ব্যাংক ডেবিট পাশে, কিন্তু টাকা বসবে নগদের ঘরে। আর এই পাশে লিখতে হবে নগদান, কিন্তু টাকা বসবে হচ্ছে ব্যাংকের ঘরে। তো শিক্ষার্থীরা, এখানে কিন্তু আমাদের আর কোনো আইটেম যাওয়ার মতো নেই। এরপর হচ্ছে আমরা যোগ বিয়োগ করব, ব্যালেন্স করব। তো বাট্টার টাকার আমাদের কখনো ব্যালেন্স সিডি লিখতে হয় না। এখানে 280 টাকা আছে, 280 টাকাতে ক্লোজ করে দিলাম। নগদ টাকার এই পাশে যোগফল হয়েছে 40,200 টাকা, যেটা হচ্ছে আমাদের ক্রেডিট পাশের আইটেমে কোনো নগদ টাকা ছিলই না। তাহলে 40,220 টাকাকে এখানে যোগফল হিসেবে দেখাতে হবে, এবং ব্যালেন্স সিডিটা হচ্ছে পার্থক্য, যেহেতু এখানে অন্য কোনো টাকার ফিগার নেই, তাহলে 40,200 টাকাই হবে ব্যালেন্স সিডি। এরপরে ব্যাংকের টাকার যেটা আছে 30,720 টাকা, এই টাকাটাকে এখানে যাবে 30,720 টাকা। তো যেহেতু আমাদের এখানে ক্রেডিট পাশে একটা আইটেমই বসেছে, সেটা হলো 5,000 টাকা, ওই কন্টাইনটি। তো 5,000 টাকা যদি আমরা 30,720 টাকার সাথে ডিফারেন্স করি, তাহলে হয় 25,720 টাকা। এটা হচ্ছে ব্যালেন্স সিডি। এটাই হচ্ছে আমাদের 3 ঘর নগদান বই। তো আশা করি তোমাদের এই 3 ঘর নগদান বইটি বুঝতে সুবিধা হয়েছে। ভবিষ্যতে আমরা হচ্ছে আরও কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আল্লাহ হাফেজ।